আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের তোমার জ্যামিতিক যে আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি এই সিলেবাসটা তোমাদের অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু তারপরেও তোমাদের সিলেবাসের বাইরে থেকেও অনেক প্রশ্ন আসে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। জাস্ট আজকের ক্লাসটা তোমরা দেখো, তাহলে এখান থেকে সবগুলো এমসিকিউ কমন পাবা। এই চ্যাপ্টারে নিয়ে আর কোনো প্যারা নেওয়ার কোনো কারণ থাকবে না। ওকে, জাস্ট আমার ক্লাসটা তোমরা একটু ফলো করো, তাহলে এই চ্যাপ্টারটা একদম ফুল কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম দেওয়া আছে। দেখো, আপাতন কোণ সংকট কোণের সমান হলে প্রতিসরণ কোণ কত? দেখো, অনেকবার কিন্তু আসছে। দেখো, ডাবিতে আসছে, জাবিতে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা প্রযুক্তি ইউনিটে আসছে। তো দেখো, আনসারটা কত আসছে? বি দিয়ে আছে, কিন্তু তারপরেও একটু বেসিক জিনিসটা তোমাকে জানা দরকার। দেখো, আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। ওকে, তাকে সংকট কোণ বলে। দেখো, আপাতন কোণ সংকট কোণের সমান হলে প্রতিসরণ কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। দেখো কত হচ্ছে? 90 ডিগ্রি। অর্থাৎ আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। তো এই বেসিকটা কিন্তু তোমার এখানে কিন্তু দেয়া আছে, আর এখানে দুইটা বেসিক কিন্তু দেয়া আছে। এই বেসিক গুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। দেখো, আপাতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, আর আলোক রশ্মি লম্বভাবে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে দিক পরিবর্তন হয় না। অর্থাৎ ধরো যে এটা একটা মাধ্যম, ধরো যে এখানে কি আছে, ধরো এখানে আছে কি পানি। তো পানি তো জানি আমরা একটু ঘন থাকে, পানি একটু ঘন থাকে, পানি একটা ঘন থাকে। আর তোমার হচ্ছে এখানে তোমার এটা হচ্ছে বায়ু, তোমার এটা হচ্ছে তোমার কত বায়ু। বায়ু থেকে যদি একটা একটা রশ্মি যদি তোমার লম্বভাবে যদি প্রবেশ করে, অর্থাৎ বায়ু হতে পানিতে প্রবেশ করতেছে, লম্বভাবে যদি প্রবেশ করে, তাহলে এটার দিকটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ লম্বভাবে চলে যাবে। তো এই দিক পরিবর্তন হবে না। লম্বভাবে যদি আপতিত হয়, তাহলে তোমার কি লম্বভাবে চলে যাবে। এই বেসিকটা তোমার কিন্তু অবশ্যই জানা থাকা দরকার। তো এই এমসিকিউটা কিন্তু চলে গেল। দেখো, তারপর দেখো একটা বেসিক জিনিস, যেটা তোমার রাবিতে তোমার 16-17তে কিন্তু আসছিল। এই প্রবলেমগুলো কিন্তু কিছু কিছু এমসিকিউ থাকে যেগুলো থিওরিটিক্যাল মুখস্থ রাখতে হবে। দেখো, আলোক রশ্মি তোমার ঘন হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে তোমার কোনটি হবে? এখানে আর দ্বারা বোঝানো হচ্ছে তোমার প্রতিসরণ কোণ, আর আই দ্বারা বোঝানো হচ্ছে আপতন কোণ। ওকে, আপতন কোণ। থিটা সি দ্বারা বোঝানো হচ্ছে তোমার ক্রান্তি কোণ, সংকট কোণ আর কি যেটাকে বলা হয়। তো দেখো, এখানে দেখো তোমার আনসার কিন্তু হবে এইটা। কিভাবে হইলো দেখো, একটা জিনিস মনে রাখবা। দেখো, যদি তোমার এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে, দেখো তোমার একটা মাধ্যম হতে অন্য একটা মাধ্যমে তোমার কি হবে? আলোক রশ্মি নির্গত হবে, অর্থাৎ আপতিত হবে। আপতিত হইলে এটা কোন দিক বরাবর তোমার এটা গমন করবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা লাগে। এখন এই জিনিসগুলো তুমি কিভাবে করবা? তোমার এত কিছু জানার দরকার নাই। দেখো, একটা জিনিস মনে রাখবা, কম বেশি কম, শর্টকাটটা মনে রাখার চেষ্টা করবে। একদম সহজে তুমি কি করতে পারবা? মনে রাখতে পারবা। বেশি, কম, বেশি, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা। অর্থাৎ এই বেসিক জিনিসটা মনে রাখলে এই চ্যাপ্টার থেকে তুমি একদম এই আপাতন কোণ কত কোণে হইলে তোমার প্রতিসরণ কোণ কেমন হবে এই জিনিসগুলো একদম মনে রাখতে পারবা। জাস্ট এই দুইটা কিওয়ার্ড, এটা আমি শর্টকাট টিপস হিসেবে আমার এইচএসসি তে যখন আমি পড়াশোনা করতাম তখন আমি মনে রাখছিলাম। কম বেশি কম, অর্থাৎ দেখো, কম বলতে বোঝানো হয়েছে কম ঘন মাধ্যম হতে যখন বেশি ঘন মাধ্যমে যাবে, তখন তোমার কি প্রতিসরণ কোণটা কমে যাবে। দেখো, আপতন কোণটা তোমার কি হবে? একটা জিনিস দেখো, আপতন কোণটা দেখো তোমার কি হবে? আপাতন কোণ যেটা আছে, এই যে দেখো, আপতন কোণটা তোমার কি হবে? এই আপতন কোণটা তোমার কি কমে যাবে। অর্থাৎ আপতন কোণের থেকে তোমার কত প্রতিসরণ যে কোণটা এটা কমে যাবে, যেভাবে হোক তোমার কি কমে যাবে। এই জিনিসটা কিন্তু মনে রাখবা। ওকে, তা আবার দেখো, বেশি, কম, বেশি, অর্থাৎ দেখো যখন তোমার কি হবে, ঘন মাধ্যম হতে তোমার কম ঘন মাধ্যমে তোমার আলোক রশ্মিটা প্রবেশ করবে, তখন আসলে আপতন কোণের মানে অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা তোমার কি হবে? বড় হয়ে যাবে। অর্থাৎ দেখো, যদি তোমার এরকম হয়, দেখো
জিনিসটা একটু দেখার চেষ্টা করো। দেখো, ধরো এটা হচ্ছে তোমার কত ঘনমাধ্যম, ধরো ঘনমাধ্যম। এখন ধরো এই ঘনমাধ্যম হতে ধরো একটা রশ্মি তোমার এরকম কি হলো, এখানে গেল। ঘনমাধ্যম হতে তোমার কি হবে, হালকা মাধ্যমে চলে গেল। এখন দেখো এটা হচ্ছে তোমার লম্ব। তো এখন তুমি একটা জিনিস দেখার চেষ্টা করো, ঘনমাধ্যম হতে দেখো তোমার কি, মানে ঘনমাধ্যম এটা হচ্ছে তোমার কত ঘনমাধ্যম, অর্থাৎ বেশি। ঘনমাধ্যম মানে কি, এটা ধরো বেশি, এটা ধরো বেশি, বেশি মানে কত ঘনমাধ্যম। বেশি মাধ্যম থেকে তোমার কম, কম মাধ্যমে, তো কম ঘন মাধ্যমে যদি প্রবেশ করে তাহলে কি হবে, বেশি কম বেশি, তোমার প্রতিসরণ কোণের মানটা কি হবে, বেশি হয়ে যাবে। অর্থাৎ দেখো তোমার এই যে দেখো প্রতিসরণ কোণের মানটা বেশি হয়ে যাবে, অর্থাৎ এরকম ভাবে চলে যাবে, এরকম ভাবে চলে যায়। দেখো এই যে প্রতিসরণ কোণের মানটা আর এর মানটা দেখো, এখানে আপতন কোণের মানটা আই এর মানের থেকে তোমার কিন্তু কি বেশি, বড় বড় লাগতেছে না, অর্থাৎ দেখো আর এর মানটা তোমার কিন্তু বেশি আই এর মান থেকে, বেশি না? তো এই জিনিসটাই কিন্তু তোমার এই দেখো এখানে ঘটছে। জাস্ট এই শর্টকাটটা মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবা হয়ে যাবে। এটা কিন্তু কোনো বইয়ের মধ্যে কিন্তু এই শর্টকাটটা কিন্তু লেখা নাই, এটা কিন্তু আমি নিজের সুবিধার্থে আমি যখন এইচএসসি তে পড়তাম তখন মনে রাখছিলাম। তো এখনো কিন্তু এই জিনিসটা আমার এখনো মনে আছে। তো দেখছো আমার কিন্তু আনসার হয়ে গেছে। দেখো, ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যখন যাবে তখন কি হবে, প্রতিসরণ কোণের মানটা বেশি হবে, অর্থাৎ বেশি কম বেশি, তাহলে প্রতিসরণ কোণের মানটা বেশি হয়ে যাবে আপতন কোণের থেকে। আবার দেখো হালকা মাধ্যম থেকে যখন তোমার ঘন মাধ্যমে যাবে, তা কম বেশি কম, প্রতিসরণ কোণের মানটা কম হয়ে যাবে। অর্থাৎ দেখো আয়ের মানটা তোমার কি বেশি হবে, প্রতিসরণ কোণের মানটা কম হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। দেখো আরেকটা দেখো এখানে কি বলছে, একটি আলোক রশ্মি লম্বভাবে বায়ু হতে পানির মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণের মান কত, কি হবে, 0 হবে। কারণ দেখো তোমরা একটা জিনিস দেখার চেষ্টা করো, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এখানে দেখো জিনিসটা, যখন তোমার ধরো এখানে একটা মাধ্যম আছে, এখন দেখো এখানে তোমার কি ঘন মাধ্যম আছে, ঘন মাধ্যম, আর এদিকে হালকা মাধ্যম। এখন দেখো জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে তোমাদেরকে, একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখো একদম ইজি হয়ে যাবে। তো এটা একটা মাধ্যম। এখন ধরো যে তোমার কি হয়েছে, লম্ব ভাবে যদি তোমার এক মাধ্যম হতে অন্য মাধ্যমে যদি তোমার যায়, তাহলে এটা কি লম্ব ভাবে চলে যাবে, লম্ব ভাবে চলে যাবে। অর্থাৎ জিনিস দেখো যে আলোক রশ্মি লম্ব ভাবে পানি হতে তোমার কত কি বলছে, বায়ু হতে তোমার কত পানিতে প্রবেশ করলে প্রতিসরণ কোণ কত হবে। তোমার দেখো বায়ু হতে তোমার কত পানিতে প্রবেশ করলে দেখো সরাসরি একদম চলে যাচ্ছে, অর্থাৎ এখানে কোথাও প্রতিসরণ হচ্ছে না। অর্থাৎ কোনো প্রকার প্রতিসরণ মানে কি, জিনিসটা কি একটু বেঁকে যাওয়া, কত কোণে তোমার কত পানি হতে এটাই হচ্ছে। দেখো একদম ডিরেক্টলি কিন্তু সোজাসুজি চলে নেমে যাচ্ছে, হ্যাঁ সোজাসুজি নেমে যাচ্ছে। তার মানে কি, এখানে দেখো জিনিসটা একটু ভালো করে দেখার চেষ্টা করো, সরাসরি নেমে যাচ্ছে তোমার। দেখো তাহলে এখানে কি আমার কোনো প্রকার প্রতিসরণ হচ্ছে না, কোনো প্রকার আমার কিন্তু প্রতিসরণ হচ্ছে না। ওকে, তো এখানে আমার কোনো প্রকার প্রতিসরণ হচ্ছে না, তার মানে কি আমার কোণের মানটা কত হবে, তোমার 0 ডিগ্রি হবে। ওকে, 0 ডিগ্রি। দেখো একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে এর পরিবর্তিত হয়। দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো রাবিতে তোমার কিন্তু 16-17তে আসছিল, এবার কিন্তু আসতে পারে রাবিতে, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো একই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ একই থাকে, অর্থাৎ ধরো পানি মাধ্যম যদি হয়, এই মাধ্যমে যদি শব্দের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য একই, একই উৎসের ক্ষেত্রে কম্পাঙ্কও কিন্তু একই থাকে। তবে এক মাধ্যম হতে যদি অন্য মাধ্যমে যদি তোমার প্রবেশ করে তাহলে কি ঘটে, তাহলে তোমার কি কম্পাঙ্ক সেম থাকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ কি হয়, তোমার পরিবর্তিত হয়। দেখো কি বলছে, একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে, ধরো ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে বা হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে যদি দেয়, তা তোমার কত বেগ, বেগ এবং তোমার কি মানে দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য তোমার কি হয়, তোমার কিন্তু পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। কিন্তু কম্পাঙ্ক যে আছে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক কিন্তু তোমার কত অপরিবর্তিত থাকে। কম্পাঙ্ক তোমার কি, এটা অপরিবর্তিত থাকে, এই জিনিসটা কিন্তু পরিবর্তন হয় না। তাহলে দেখো আমার আনসার কোনটা হবে, জিনিসটা দেখার চেষ্টা করো, আমার আনসার কোনটা হবে, সি নাম্বারটা হবে, সি নাম্বারটা। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ কি হয়, পরিবর্তিত হয়। এখানে কম্পাঙ্ক আছে, কম্পাঙ্ক আছে, কম্পাঙ্ক আছে, এগুলো পরিবর্তিত হয় না, কম্পাঙ্ক পরিবর্তিত হয় না, তাহলে আমার এই অপশনগুলো হবে না। বুঝতে পারছো, জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। দেখো কোন
মানে কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয় যে মানে দূরদৃষ্টি মানে দূর করার জন্য, দূরদৃষ্টি অর্থাৎ যারা দেখবা যে দূরের জিনিস দেখতে পারে ভালো করে, কাছের জিনিস দেখতে পারে না। বিশেষ করে যারা বয়স্ক আছে তারা দেখবা আসলে তারা দূরের জিনিস দেখতে পারে কিন্তু কাছের জিনিস দেখতে পারে না। কাছের জিনিস যখন দেখে লেখা দেখে তখন দেখা যাবে তারা আছে চশমা ইউজ করে। তারা যে চশমাটা ইউজ করে সেটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স এর জন্য দূরদৃষ্টি বলা হয়। দূরদৃষ্টি মানে কি দূরের জিনিস দেখতে পারে কাছের জিনিস দেখতে পারে না, এই জন্য দূরদৃষ্টি উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর যারা দেখবা অবতল লেন্স কারা ব্যবহার করে, যারা দেখবা অল্প বয়স্ক মানে যারা ছেলে পেলে আছে তারা দেখবে আসলে অবতল লেন্স ব্যবহার করা হয়। তারা হচ্ছে দূরের দৃষ্টি দেখতে পারে না, কাছের জিনিস দেখতে পারে, তাদেরকে বলা হয় হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পারে। দেখবা যে যাদের চোখের সমস্যা আছে মানে ছোট ছোট স্টুডেন্ট বা যারা হক 24 বা 25 বছরের নিচে যাদের দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে আসলে তাদের কাছের জিনিস দেখতে পারে চশমা ছাড়াই, দেখবা যে বইটই পড়তে পারবে কিন্তু আসলে দূরের জিনিস দেখতে পারে না, দেখতে সমস্যা হয়। তাদের ক্ষেত্রে হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা, অবতল লেন্স ব্যবহার করা হয়। আর যারা বয়স্ক লোক আছে তারা উত্তল লেন্স ব্যবহার করে দূরদৃষ্টি তোমার করার জন্য। আর ক্ষীণ দৃষ্টি করার জন্য অবতল লেন্স, দূরদৃষ্টির জন্য তোমার কি উত্তল লেন্স। ওকে, ন্যূনতম বিচ্যুতির মানে সঠিক সম্পর্ক কোনটি, এটা একদম মুখস্থ টুটস্থ করে রাখতে হবে। ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে একদম সূত্র এটা একদম মুখস্থ রাখতে হবে ভাই। আর ওয়ান সমান কত, আর সমান কত, এ প্লাস কত ডেল্টা মিটার বাই কত কত 2, এটা সূত্র মুখস্থ রাখতে হবে। ন্যূনতম বিচ্যুতির সঠিক সম্পর্ক কোনটি, দেখো সি নাম্বারটা, এটা দেখো 2 বার হয়ে গেছে, যাই একটু দেখে রাখার চেষ্টা করবা। প্রিজমের ন্যূনতম বিচ্যুতির অবস্থানের জন্য কোনটি সঠিক? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতন কোণ এবং নির্গমন কোণ তোমার কিন্তু সেম। আপাতন কোণ এবং নির্গমন কোণ কত হয়? সেম। অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। ওকে, দেখো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র নয় কোনটি? এটা প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে তোমার গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র, নব দূরবীক্ষণ যন্ত্র, ভূ দূরবীক্ষণ যন্ত্র। তাহলে আমার হচ্ছে গ্যালিলিও যে দূরবীক্ষণ যন্ত্র এটা হচ্ছে তোমার কত? প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র নয়। ওকে, এই জিনিসটা আমার কিন্তু একটু ভালো করে মনে রাখা লাগবে। ওকে, পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি হয় এত, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? এত। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত? এটা দেখো ডাবিতে আসছে, চবিতে আসছে, অনেকবার কিন্তু আসছে, রাবিতে কিন্তু আসছে, জগন্নাথ আসছে। এই প্রশ্নটা একদম হুবহু চলে আসে, হুবহু চলে আসে, হুবহু। তাহলে এই জিনিসটা মুখস্থ রাখা শ্রেয়। তো কিভাবে মুখস্থ রাখবা? মুখস্থ না রাখলেও কিন্তু চলে। দেখো ম্যাথমেটিক্যাল এটা আমি সলভটা কিন্তু দিয়ে রাখছি। জাস্ট কি করবা, একদম ইজি কিন্তু। তোমরা জাস্ট প্রথমে কি করবা, বায়ুর সাপেক্ষে তোমার কাচের প্রতিসরাঙ্ক রাখবা। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? 2, এটা লেখলা। তারপরে কি করবা, ভাগ দিবা যে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। একবার বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত আছে? 9 বাই কত? 8। তাহলে এখন যদি করো তাহলে 3 বাই কত? 2। তাহলে ডিভাইডেড যদি হয় তাহলে এখানে 8 চলে যাবে উপরে, 9 চলে যাবে নিচে। তাহলে এখানে কত? 4। আর এটাতে ভাগ করা কত? 3। অর্থাৎ কত আসছে? 4 বাই কত? 3। তোমার কত আছে? 4 বাই কত? 3 আছে। 4 বাই কত? 3। এই দেখো আমার আনসার হয়ে গেছে। আনসার কিন্তু হয়ে গেছে। দেখো আনসারটা কিন্তু একদম ইজি। ভালো করে একটু পড়ার চেষ্টা করবো। অর্থাৎ কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক অর্থাৎ হালকা যে মাধ্যম আছে সেটার সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই পানির সাপেক্ষে, বায়ুর থেকে তোমার পানিটা একটু মানে ঘন না, এই জন্য বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ডিভাইডেড করবা। তাহলে আমার কত হয়ে যাবে? বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক পাওয়া যাবে। ওকে, বের করে ফেললাম। তারপর দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কের সূত্রটা মনে রাখার চেষ্টা করবা। ওকে, একদম মুখস্থ, কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। কোন লেন্সের ক্ষমতা পজিটিভ 5 ডায়োপ্টার বলতে বোঝায় কি? ডায়োপ্টার বলতে কি বোঝায়? দেখো আনসারটা কিন্তু দেয়া আছে, মানে এত ডায়োপ্টার বলতে বোঝানো হয়েছে এখানে যদি পজিটিভ জিনিসটা থাকে অবশ্যই তুমি বুঝবা যে এটা উত্তল লেন্স পজিটিভ। আর যদি নেগেটিভ ধরো যে এত ডায়োপ্টার বা এত ডায়োপ্টার যদি থাকে তাহলে এটা অবতল লেন্স, দেখলেই তুমি বুঝতে পারবা। যেহেতু পজিটিভ আছে অবশ্যই এটা উত্তল লেন্স হবে। এখানে উত্তল, এখানে উত্তল, এখানে অবতল, এখানে অবতল, তাহলে অবতল তো হবেই না, তাহলে এই দুইটার থেকে একটা হবে। দেখছো তোমার যদি বেসিক স্ট্রং হয় তুমি আসলে কিন্তু তুমি কিন্তু অতি অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু করে ফেলতে পারবে। দেখো রাবিতে তোমার 19-20 আসছিল, তাহলে এই দুইটার থেকে যে কোনো একটা হবে আনসার। তাহলে এখন দেখো আমার এখানে কি বলছে, ফোকাস দূরত্ব বের করতে বলছে, ফোকাস দূরত্ব। তাহলে এখন দেখো আমার এখানে পাওয়ারটা কত?
পাওয়ারটা হচ্ছে তোমার কত 1 বাই কত 0.2 মিটার, 1 বাই কত 0.2 মিটার, অর্থাৎ কত পজিটিভ 5 ডায়োপ্টার আসতেছে। তো এখন দেখো একটা জিনিস দেখো, তাহলে এখান থেকে আমি একটা জিনিস করতে পারি, দেখো ডায়োপ্টারটা বের করতে পারবে, অর্থাৎ ফোকাস দূরত্বটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমার কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি পি সমান কত হবে 1 বাই কত এফ, পি সমান কত হবে 1 বাই কত এফ। আবার এটা সমান লেখা যায় তোমার পি সমান কত হবে ডায়োপ্টার ডি। ওকে, তাহলে এখন দেখো এখানে কত ডি সমান কত লেখা যায় ফোকাস দূরত্ব, অর্থাৎ দেখো ফোকাস দূরত্ব সমান কত লেখা যায় 1 বাই কত ডি এর মানটা, ফোকাস দূরত্ব সমান কত 1 বাই কত ডি, তাহলে 1 বাই ডি এর মান কত আসতেছে দেখো 1 বাই কত ডি, ডি হচ্ছে কত 5, তাহলে আমি এখানে কিভাবে লিখতে পারি, অর্থাৎ কত 0.2 মিটার। তাহলে আমি সেন্টিমিটার যদি করি 100 দ্বারা গুণ করি তাহলে কত আসবে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তাহলে আমার কত আনসার কত আসবে 20 সেন্টিমিটার, অর্থাৎ ফোকাস দূরত্ব কত আমার 20 সেন্টিমিটার। এই দেখো 20 সেন্টিমিটার, এটা কিন্তু হবে না, তাহলে আমার কিন্তু এটা কিন্তু আমার আনসার কিন্তু হয়ে গেছে। ওকে, আমার কিন্তু আনসার কিন্তু এটাই হয়ে গেছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারতেছো তোমরা, একদম কিন্তু ইজি, জাস্ট বোঝার চেষ্টা করো। দেখো তারপরে দেখো আলো পানি হতে বায়ুতে আপতিত হচ্ছে, অর্থাৎ পানি হতে বায়ুতে আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ কত, দেখো রাবিতে 16-17 আসছে। পানি হতে বায়ুতে, অর্থাৎ ঘন মাধ্যম হতে হালকা মাধ্যম। আমি একটা জিনিস বলছিলাম কি, যখন তোমরা জিনিসটা হচ্ছে দেখো তোমার ঘন হতে, যখন তোমার ধরো যে এটা ধরো যে ঘন মাধ্যম, এটা ধরো যে ঘন মাধ্যম, ধরো এখান থেকে তোমার কি হচ্ছে ঘন মাধ্যমে। আমি একটা জিনিস তোমাদেরকে বলছিলাম না, ঘন মাধ্যমের কত বেশি, বেশি কম বেশি, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা, অর্থাৎ বেশি মাধ্যম থেকে কম মাধ্যমে, কম ঘন মাধ্যমে গেলে প্রতিসরণ কোণের মানটা বেশি হয়ে যায়। বেশি হয়ে যায় মানে কি, এই যে তোমার এই যে লম্ব থেকে তোমার কি দূরে সরে যায়, অর্থাৎ কত হবে এরকম দূরে সরে যাবে। তাহলে দেখো আমার কিন্তু হয়ে গেছে, দেখো এই প্রতিসরণ কোণের মানটা আর এর মানটা বেশি হয়ে যাবে, আর এর মানটা, আর এটা হচ্ছে তোমার কত আপাতন কোণের মানটা, অর্থাৎ কত আর এর মানটা তোমার কত বেশি আপাতন কোণের মান থেকে। তাহলে আপাতন কোণের মানটা যে 45 ডিগ্রি হয়, তাহলে প্রতিসরণ কোণের মানটা কি হবে একটু বেশি হবে, মানে 45 ডিগ্রি থেকে অবশ্যই বেশি হবে। তার মধ্যে সেই জিনিসটাই দেখছো। ও বেসিকটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি কিন্তু একদম ইজিলি তো করে। দেখো এখানে কি আছে, আলো বায়ু হতে তোমার কাছে 0 ডিগ্রি আপাতন কোণে প্রবেশ করলে প্রতিসরণ কোণ কত হবে, প্রতিসরণ কোণ কত হবে। দেখো আলো বায়ু হতে কাছে 0 ডিগ্রি কোণে আপতন, মানে আপতন কোণে প্রবেশ করলে তোমার প্রতিসরণ কোণ কত হবে। দেখো আচ্ছা 0 ডিগ্রি কোণে তার মানে কি, আসলে সে বায়ু হতে কাছে প্রবেশই করে নাই, অর্থাৎ এটা ডিরেক্টলি সরাসরি চলে যাবে, ডিরেক্টলি তোমার সরাসরি চলে যাবে, অর্থাৎ এরকম ভাবে দেখো আপতনই করে নাই। দেখো এই জিনিসটা আসলে তোমার সরাসরি এরকম ভাবে চলে যাবে, সরাসরি চলে যাবে, এরকম ডিরেক্টলি চলে যাবে। সে আসলে পানিতে মানে আপতনই করে না, অর্থাৎ সে আপতিত হয়ই নাই। ওকে, তো যেহেতু হয়ই নাই তাহলে আমার এটা কত হবে, জিরো হবে। তাহলে আমার কত জিরো হবে, তাহলে আমার আনসার কত হয়ে গেল, জিরো হয়ে গেল। ওকে, 0 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে আর একটা প্রবলেম দেখো, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক হচ্ছে এত, তাহলে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত। জাস্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, জাস্ট একটু উল্টাই দিবা তাহলে হয়ে যাবে। জাস্ট বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক যেহেতু দেওয়া আছে, তাহলে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, জাস্ট উল্টা করে দিবা তাহলে হয়ে যাবে। দেখো কাঁচ ও হীরকের প্রতিসরাঙ্ক যথাক্রমে এত এত, কাঁচ ও হীরকের মধ্যে সংকট কোণ কত, সংকট কোণ কত। দেখো রাবিতে তোমার কত 20-21 কিন্তু আসছিল। জাস্ট এই প্রবলেমটাকে একটু ভালো করে মুখস্থ করে রাখবা, যদি বুঝতে সমস্যা হয় তারপরে মুখস্থ যেন থাকে, কারণ এই প্রবলেমগুলো একদম হুবহু চলে আসবে। তো এই জিনিসগুলো একটু মুখস্থ থাকলে তোমার আসলে যেহেতু হুবহু চলে আসবে, তুমি তাড়াতাড়ি কিন্তু তুমি আনসারটা লিখে দিতে পারবা, এগুলোর মধ্যে তোমার বেশি একটা তোমার চেঞ্জ করে না আর কি। যাই হোক, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো কাঁচ সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক কত আছে তোমার দেয়া আছে, তাহলে এখানে দেখো কাঁচ ও হীরকের মধ্যে সংকট কোণ যদি বের করতে বলে, তাহলে এখানে তোমার কত সংকট কোণ কত সাইন থিটা সি সমান কত 1 বাই কত কাঁচ সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক, 1 বাই কত কাঁচ সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক। ওকে, তো দেখো কাঁচ সাপেক্ষে তোমার হীরকের প্রতিসরাঙ্ক তোমাকে কি করতে হবে, দেখো
কাজ সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক তোমার কত, এই যে দেখো বের করলা। ওকে, কত আসছে 5/3, 5/3। তাহলে দেখো জাস্ট কাজ সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক যেটা বের করছে, জাস্ট এটাকে উল্টা করে দিলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ কত 3/5, অর্থাৎ 3/5, অর্থাৎ তোমার মানে সংকট কোণ যেটা আছে থিটা সি সমান কত হবে সাইন ইনভার্স কাজ সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক যেটা পাবা সেটাকে উল্টা করে দিবা 3/5। তুমি কত পাইছো 5/3 না, তাহলে এটাকে উল্টা করে দিবা 3/5। ওকে, তা আমার আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। জাস্ট মনে রাখার চেষ্টা করো যে আসলে তোমার ক্রান্তি মানে এটা বের করতে গেলে তোমার সাইন থিটা সি সমান কত 1 বাই কত কাজ সাপেক্ষে তোমার হীরকের প্রতিসরাঙ্ক, এটা আগে বের করবা। তাহলে এখানে কাজ সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক কিভাবে বের করবা, সেটা হচ্ছে যে হীরকের প্রতিসরাঙ্ক বাই কত কাচের প্রতিসরাঙ্ক ডিভাইডেড করবা। হীরকের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই কত কাচের প্রতিসরাঙ্ক করবা, করলে বের করলা। জাস্ট এই জিনিসটাকেই তুমি কি করবা মানে বিপরীত করে দিবা। তাহলে সেটাই হচ্ছে তোমার কথা, যেটা যেখানে পাবা সেটাই হবে আনসার 3/5। তা 3/5 কোথায় আছে 3/5, এই দেখো 3/5 আমার দেখো সি নাম্বারটা আমার আনসার হয়ে গেছে 3/5। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। দেখো এখানে কি আছে যে 16 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স কিন্তু বলা আছে। কত দূরত্ব বস্তু স্থাপন করলে বস্তুর বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ হবে, দ্বিগুণ কথাটা বলছে। জাস্ট অনেক ইম্পর্টেন্ট কিন্তু, জাস্ট টেকনিকটা হচ্ছে তুমি জাস্ট এইভাবে মনে রাখবা। টেকনিকটা কিন্তু তোমার কিন্তু দেয়া আছে এখানে, দেখো যে ইউ সমান কত হবে এম প্লাস কত 1 ইন্টু কত এফ বাই কত এম। এম বলতে বোঝানো হয়েছে এখানে তোমার কত গুণ হয়েছে, জাস্ট এটা কিন্তু শর্টকাট হ্যাক্স। দ্বিগুণ নাকি 3 গুণ নাকি 4 গুণ, তো যেহেতু দ্বিগুণ বলছে তাহলে এম এর জায়গায় কত 2 বসবে। আর এফ বলতে তোমার ফোকাস দূরত্ব কত দিয়ে আছে 16 সেন্টিমিটার, জাস্ট বসাবা, ক্যালকুলেশন করবা, হাতে হাতে ক্যালকুলেশন করে ফেলতে পারবা। অর্থাৎ কত আসবে 24 সেন্টিমিটার। ওকে, 24 সেন্টিমিটার। এই শর্টকাটটা মনে রাখবা। যেহেতু এখানে উত্তল লেন্স কথা বলা আছে এখানে পজিটিভ হয়েছে, যদি এখানে অবতল লেন্স কথা বলা থাকতো তাহলে এখানে কিন্তু মাইনাস হইতো। আর যদি উত্তল লেন্স বলছে তাহলে এখানে প্লাস হয়েছে, আর অবতল লেন্স বললে এখানে মাইনাস চিহ্ন দিতে। জাস্ট ক্যালকুলেশন সব সেম টু সেম হবে। দেখো ঠিক একই রকম ভাবে দেখা যাচ্ছে সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি অবতল লেন্স দূরত্বে কোনো বস্তু স্থাপন করলে 3 গুণ বিবর্ধিত অবাস্তব বিম্ব হয়। দর্পণ হতে বস্তুর দূরত্ব কত। দেখো অবতল যেহেতু বলা হয়েছে এখানে জাস্ট মাইনাস বসছে। আগের যে সূত্রটা আছে দেখো ওখানে কি বসছিল প্লাস, এখানে প্লাস পজিটিভ বসছিল, আর এখানে কি হয়েছে মাইনাস বসছে। যে সূত্রটা সেম, ফোকাস দূরত্ব দিয়ে আছে, এই যে ফোকাস দূরত্ব এফ, আর এখানে কত গুণ, যেহেতু 3 গুণ বলছে তাহলে 3 গুণ কি করছে 3 গুণ মানে এখানে এম এর মান জায়গায় 3 বসাইছে, জাস্ট ক্যালকুলেশন করছে 8 সেন্টিমিটার হয়ে গেছে। দেখো এই প্রবলেমটা কিন্তু তোমার রাবিতে কিন্তু আসছিল, রাবিতে তোমার কত 15তে আসছিল, আর এই প্রবলেমটা কিন্তু তোমার ডাবিতে আসছে তোমার কত 13-14তে আসছে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই চ্যাপ্টারটা থেকে যদি তোমরা এই এমসিকিউ গুলো একটু দেখে যাও ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত।